ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব 3 কোশ্চেন্স বাই লিও টলস্টয়। লিও টলস্টয় লেখা 3টি প্রশ্ন এই গল্পটি। লিও টলস্টয় একজন বিরাট মাপের সাহিত্যিক, মানে এত বড় মাপের সাহিত্যিক বিশ্ব সাহিত্যে আর কে কে আছে তোমাকে দূরবীন দিয়ে খুঁজতে হবে। রুশদের কয়েকটি জিনিস খুবই উল্লেখযোগ্য। তার প্রথম হচ্ছে ভারী সমরাস্ত্র নির্মাণে তারা যথেষ্ট কৃতিত্বের নিদর্শন রেখেছে। জনপ্রিয় রাইফেল AK-47 অটোমেটিক কালাশনিকভ, এটি কালাশনিকভ নামে জনৈক সমরবিজ্ঞানী তৈরি করেছিলেন, যেটি থেকে সেকেন্ডে 30টি গুলি এবং মিনিটে প্রায় 18টি গুলি করা যায়। রাশিয়া থেকে দাবাতে বড় বড় বিশ্ব চ্যাম্পিয়ন বেরিয়েছে, যেমন কাসপারভ। আরেকটা হচ্ছে রুশরা বিশ্ব সাহিত্যে বিরাট মাপের সাহিত্যিক উপহার দিয়েছে এবং বিশ্ব সাহিত্যকে সমৃদ্ধ করেছে। তার মধ্যে লিও টলস্টয় অন্যতম। লিও টলস্টয়ের বিখ্যাত উপন্যাস ওয়ার অ্যান্ড পিসকে মানব সভ্যতার দলিল বলা হয়। এটি MA ক্লাসে পড়ানো হয়। এত বিরাট মাপের সাহিত্যিক লিও টলস্টয়, তার একটি গল্প আমরা পড়তে চলেছি। আমরা সংক্ষেপে তার জীবন কাহিনী দেখে নেব। লিও টলস্টয়ের জীবন দর্শনেই আমাদের মহাত্মা গান্ধী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মার্টিন লুথার কিং জুনিয়রকে প্রভাবিত করেছিল। আমরা তার বায়োগ্রাফি সংক্ষেপে দেখে নিই। লেভ লিও টলস্টয় 1828-1910, 1828 সালে জন্ম, 1910 সালে মৃত্যু। এ রাশিয়ান রাইটার, ফিলোজফার অ্যান্ড সোশ্যাল থিঙ্কার ওয়াজ ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট নভেলিস্ট অফ অল টাইম। ওয়াইডলি রিগার্ডেড, সারা দেশে সারা বিশ্বে সম্মানিত। লিও টলস্টয় তিনি ছিলেন একজন রুশ লেখক, ফিলোজফার, দার্শনিক অ্যান্ড সোশ্যাল থিঙ্কার, সমাজচিন্তক, অর্থাৎ যারা সমাজের কল্যাণ নিয়ে চিন্তাভাবনা করে। ওয়াজ ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট নভেলিস্ট অফ অল টাইম। সর্বকালের অন্যতম সেরা ঔপন্যাসিক হিসেবে তিনি দেশে বিদেশে সমাদৃত। হিজ মাস্টারপিস ওয়ার অ্যান্ড পিস 1869, 1869 সালে প্রকাশিত, অ্যান্ড আন্না কারেনিয়া 1877, 1877 সালে প্রকাশিত, আর সেলিব্রেটেড ফর দেয়ার সাইকোলজিক্যাল ডেপথ, হিস্টোরিক্যাল অ্যাকিউরেসি অ্যান্ড প্রোফাইন্ড ফিলোজফিক্যাল ইনসাইটস। হিজ মাস্টারপিসেস, তার অমর কীর্তিসমূহ, এই দুটি উপন্যাস ওয়ার অ্যান্ড পিস এবং আন্না কারেনিয়া, এই দুটি তার অমর কীর্তি। আর সেলিব্রেটেড ফর দেয়ার সাইকোলজিক্যাল ডেপথ, এই দুটি উপন্যাসে তিনি অসাধারণ মনস্তাত্ত্বিক গভীরতা ফুটিয়ে তুলেছেন। হিস্টোরিক্যাল অ্যাকিউরেসি, তার সাথে রয়েছে ঐতিহাসিক সত্যতা, অ্যান্ড প্রোফাউন্ড ফিলোজফিক্যাল ইনসাইট, আর গভীর দার্শনিক তত্ত্ব। এই দুটি উপন্যাস গভীর দার্শনিক তত্ত্ব সমৃদ্ধ। টলস্টয়েস আর্লি ওয়ার্কস, টলস্টয়ের প্রথম দিকে যে রচনাসমূহ, সাচ এজ চাইল্ডহুড, যেমন চাইল্ডহুড, বয়হুড অ্যান্ড ইউথ, চাইল্ডহুড, বয়হুড অ্যান্ড ইউথ 1852 থেকে 1856 সালের মধ্যে এই লেখাগুলি প্রকাশিত হয়েছে। অ্যান্ড সেবাস্টেবল স্কেচেস 1855, 1855 সালে প্রকাশিত। রিফ্লেক্ট হিজ পার্সোনাল এক্সপিরিয়েন্সেস অ্যান্ড অবজারভেশন অফ ওয়ার, এই লেখাগুলোতে তার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং যুদ্ধ নিয়ে তার পর্যবেক্ষণ ফুটে উঠেছে। হাউএভার হি লেটার আন্ডারওয়েন্ট এ স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন, পরবর্তীকালে তার মধ্যে একটা আধ্যাত্মিক উত্তরণ হয়। লিডিং টু হিজ অ্যাডভোকেসি অফ পেসিফিজম, খ্রিশ্চান অ্যানার্কিজম অ্যান্ড সিম্পল লিভিং অ্যাজ সিন ইন দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ 1894। পরবর্তীকালে যখন তার মধ্যে একটা আধ্যাত্মিক উত্তরণ হয়, তখন তিনি শান্তিবাদী হয়ে ওঠেন। লিডিং টু হিজ অ্যাডভোকেসি অফ পেসিফিজম, শান্তিবাদ অর্থাৎ যুদ্ধ বিরোধী মনোভাব। পেসিফিজম, এটি এমন একটি আদর্শ বা বিশ্বাস যেখানে যুদ্ধ বা সহিংসতার মাধ্যমে যে কোনো বিরোধ নিষ্পত্তিকে নৈতিক বা ধর্মীয়ভাবে ভুল এবং অযৌক্তিক মনে করা হয়। খ্রিশ্চান অ্যানার্কিজম, তিনি তার সমর্থক হয়ে ওঠেন। এটি এই বিশ্বাসের উপর ভিত্তি করে যে কর্তৃত্বের একমাত্র উৎস রয়েছে যার কাছে খ্রিশ্চানরা চূড়ান্তভাবে জবাবদিহি করতে বাধ্য, অর্থাৎ যিশুর শিক্ষায় মূর্ত ঈশ্বরের কর্তৃত্ব। অর্থাৎ তিনি মনে করতেন ঈশ্বরের রাজ্য হলো ঈশ্বর এবং মানবতার মধ্যে সঠিক সম্পর্কের সঠিক প্রকাশ। অ্যান্ড সিম্পল লিভিং, তিনি সহজ সরল জীবনযাত্রা করতে থাকেন। অ্যাজ সিন ইন দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ 1894। তার এই ভাবনাগুলো
এই উপন্যাসে ফুটে উঠেছে দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ। হিজ লেটার ফিকশন পরবর্তীকালে তার রচিত উপন্যাস ইনক্লুডিং দ্য ডেথ অফ ইভান ইলিচ অ্যান্ড রিসারেকশন 1899 ক্রিটিক্স সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড এক্সপ্লোরস এক্সিস্টেন্সিয়াল থিম। অর্থাৎ পরবর্তীকালে তার রচিত দুটি উপন্যাসে তিনি সামাজিক অন্যায়ের তীব্র সমালোচনা করেছেন অ্যান্ড এক্সপ্লোরস এক্সিস্টেন্সিয়াল থিমস এবং অস্তিত্ববাদের বিভিন্ন দিক ফুটিয়ে তুলেছেন। Tolstoy's ideas on non-violence influenced leaders like Mahatma Gandhi and Martin Luther King Jr. অহিংসা নিয়ে টলস্টয়ের চিন্তাভাবনা মহাত্মা গান্ধী এবং মার্টিন লুথার কিং জুনিয়রের মতো নেতাকে প্রভাবিত করেছিল। ডেসপাইট কনফ্লিক্টস উইথ দ্য রাশিয়ান অর্থোডক্স চার্চের সাথে বিসংবাদ সত্ত্বেও হিজ মরাল অ্যান্ড লিটারেরি লিগেসি রিমেন্স আনপ্যারালালড ইন ওয়ার্ল্ড লিটারেচার। তার নৈতিকতা এবং সাহিত্যিক প্রতিভা এবং তার সাহিত্য বিশ্ব সাহিত্যের তুলনাহীন রয়ে গেছে। অর্থাৎ টলস্টয়ের মতো এত বিরাট মাপের সাহিত্যিক বিশ্ব সাহিত্যে আর দ্বিতীয় নেই বললেই চলে। এত বিরাট মাপের সাহিত্যিক, তার একটি ছোট গল্প আমরা পড়তে চলেছি। চলে আসি অ্যাবাউট দ্য টেক্সট। 3 Questions is a short story by Leo Tolstoy, first published in 1885 as part of his collection What Men Live By and Other Tales. 3 Questions লিও টলস্টয়ের লেখা একটি ছোট গল্প, যেটি প্রথম প্রকাশিত হয়েছিল 1885 সালে। অ্যাজ পার্ট অফ হিজ কালেকশন, তার গল্পগুচ্ছ হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস, এই শিরোনামে যে গল্প সংগ্রহ, যে কালেকশন অফ স্টোরিজ প্রকাশিত হয়েছিল, তার একটা গল্প হচ্ছে 3 Questions। থ্রু দ্য টেল অফ এ জার, একটা জারের গল্পের মধ্য দিয়ে, জার হচ্ছে রুশ সম্রাটকে জার বলা হয়, বানান উচ্চারণ লক্ষ্য করো। থ্রু দ্য টেল অফ এ জার, একটি জারের গল্পের মধ্য দিয়ে, হু ওয়ান্টেড টু নো দ্য নেচার অফ অ্যাপ্রোপ্রিয়েট কাউন্সেল অ্যান্ড অ্যাকশন, যিনি সঠিক পরামর্শ এবং সঠিক কাজ, তার প্রকৃতি জানতে চেয়েছিলেন। টলস্টয় রিভিলস অ্যান ইলুমিনেটিং নোশন অ্যাবাউট দ্য ডিউটিজ অফ ম্যান। টলস্টয় মানুষের কর্তব্যের উপর আলোকপাত করেছেন। ইলুমিনেটিং নোশন কথাটির আক্ষরিক অর্থ হচ্ছে আলোকিত ধারণা। এখানে সুচিন্তিত ধারণা, এটা তিনি এখানে প্রকাশ করেছেন। দিস সিম্পল টেল ইজ লোডেড উইথ ডিপ থটস, এই সহজ সরল গল্পটি গভীর চিন্তাভাবনা সমৃদ্ধ। অন দ্য ওয়ে হিউম্যান বিং শুড কন্ডাক্ট দেয়ার অ্যাকশন, কীভাবে মানুষ তাদের কাজগুলো করবে সে ব্যাপারে গভীর তত্ত্ব সমৃদ্ধ। দ্য স্টোরি রিফ্লেক্টস টলস্টয়েস ফিলোজফিক্যাল অ্যান্ড মরাল বিলিফ, এই গল্পে টলস্টয়ের দার্শনিক এবং নৈতিক চিন্তাভাবনা প্রতিফলিত হয়েছে। পার্টিকুলারলি হিজ আইডিয়াস অন উইজডম, টাইম অ্যান্ড হিউম্যান রেসপন্সিবিলিটি, বিশেষ করে প্রজ্ঞা, সময় এবং মানুষের কর্তব্য নিয়ে তার ধারণাসমূহ, তার দার্শনিক এবং নৈতিক বিশ্বাস এই গল্পে প্রতিফলিত হয়েছে। তাহলে আমরা গল্পটা দেখে নিই। It once occurred to a certain jar that if he always knew the right time to begin everything, if he knew who are the right people to listen to and whom to avoid, and above all, if he always knew what was the most important thing to do, he would never fail in anything he might undertake. বেশ লম্বা সেন্টেন্স, আমরা টুকরো টুকরো করে অর্থ করে নেব। ইট ওয়ান্স ওকার টু এ সার্টেন জার, দেখো ওকার এখানে আক্ষরিক অর্থে ব্যবহার হয়নি। কি অর্থে ব্যবহার হয়েছে? অকার কথাটা আক্ষরিক অর্থ হচ্ছে ঘটা, কিন্তু ওকার, ইট ওয়ান্স ওকার টু এ সার্টেন জার রুশ সম্রাট, রাশিয়ার সম্রাটকে জার বলা হয়, বানান উচ্চারণ লক্ষ্য করো। ওকার এখানে মনে হওয়া, ইট সিম টু এ সার্টেন জার, একদা কনেক জারের মনে হলো দ্যাট ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, তিনি যদি সব কিছু শুরু করার সঠিক সময় জানতেন। ইফ হি নিউ হু আর দ্য রাইট পিপল টু লিসেন টু, তিনি যদি জানতেন কারা সঠিক ব্যক্তি যাদের কথা শুনতে হবে। অ্যান্ড হুম টু অ্যাভয়েড, কাদিকে এড়িয়ে চলতে হবে, অ্যাভয়েড এড়িয়ে যাওয়া, এড়িয়ে চলা। অ্যান্ড অ্যাবাভ অল, সর্বোপরি, ইফ হি অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, ইফ হি অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, তিনি যদি সর্বদা জানতে পারতেন যে সবথেকে গুরুত্বপূর্ণ
কাজ কোনটা যেটা তাকে করতে হবে, হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক, তাহলে তিনি কখনো কোনো দিন কোনো কাজে ব্যর্থ হতেন না। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার টু হিম, এই ভাবনাটা তার মাথায় আসায়, হি হ্যাড ইট প্রক্লেম থ্রুআউট হিজ কিংডম, তিনি রাজ্য জুড়ে এটা ঘোষণা করিয়ে দিলেন। স্ট্রাকচারটা লক্ষ্য করো, হি হ্যাড ইট প্রক্লেম অ্যানাউন্স পাবলিকলি, প্রকাশ্যে ঘোষণা করা। হি হ্যাড ইট প্রক্লেমড, তিনি নিজে ঘোষণা করলেন না, তিনি ঘোষণা করালেন, সারা রাজ্য জুড়ে ঢেড়া পিটিয়ে দিলেন, সারা রাজ্য জুড়ে ঘোষণা করিয়ে দিলেন that he would give a great reward to anyone who would teach him what was the right time for every action and who were the most necessary people and how he might know what was the most important thing to do. আবার একটা লম্বা সেন্টেন্স। তিনি সারা রাজ্য জুড়ে ঘোষণা করিয়ে দিলেন দ্যাট হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড টু এনিওয়ান, তিনি তাকে একটা বিরাট পুরস্কার দেবেন, বড় পুরস্কার দেবেন। হু উড টিচ হিম হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যিনি তাকে বলে দিতে পারবেন কোনো কাজ, প্রত্যেকটি কাজ শুরু করার সঠিক সময় কোনটি। অ্যান্ড হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, কারা সবচেয়ে প্রয়োজনীয় লোক। অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, তিনি কিভাবে জানতে পারবেন যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ যেটা করতে হবে সেটা কি। এই তিনটার উত্তর যে দিতে পারবে তাকে তিনি খুব ভালোভাবে পুরস্কৃত করবেন। হি উড গিভ এ গ্রেট রেওয়ার্ড, তিনি তাকে একটা বিরাট পুরস্কার দেবেন। এটা তিনি সারা রাজ্য জুড়ে ঘোষণা করিয়ে দিলেন, এটা তিনি সারা রাজ্য জুড়ে ঘোষণা করলেন। অ্যান্ড লার্নড মেন কেম টু দ্য জার, পণ্ডিত ব্যক্তিরা জারের কাছে এলেন, বাট দে অল অ্যান্সার হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি, তারা সবাই তার প্রশ্নের ভিন্ন ভিন্ন উত্তর দিলেন। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে সাম সেড, কেউ বলল দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময় জানতে হলে ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স এ টেবল অফ ডেজ, মান্থ অ্যান্ড ইয়ার্স, তাকে আগে থেকেই দিন, মাস, বছরের হিসাব করে রাখতে হবে, হিসাব করতে হবে। ড্র আপ তৈরি করা, ইন অ্যাডভান্স আগে ভাগে, অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, স্ট্রিক্টলি কঠোরভাবে, এবং সেই অনুযায়ী তাকে কঠোরভাবে দিন কাটাতে হবে। অনলি দাস সেড দে কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, অনলি দাস একমাত্র এইভাবে, সেড দে তারা বললেন, কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, সঠিক সময়ে সব কিছু করতে পারা যাবে। আদার্স ডিক্লেয়ার দ্যাট, বাকিরা ঘোষণা করলেন যে ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রতিটি কাজের সঠিক সময় নিরূপণ করা, আগেভাগে নিরূপণ করা অসম্ভব। বাট দ্যাট নট লেটিং ওয়ান শ্যাল বি অ্যাবজর্বড ইন আইডল পাস্টাইম, ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল। বাট দ্যাট কিন্তু তাই বলে কুড়মি আলসেমি করে সময় না কাটিয়ে বরং যা কিছু হচ্ছে সব কিছুতে মনোযোগ দিতে হবে। অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, এবং তারপরে সবচেয়ে প্রয়োজনীয় কাজ করতে হবে। নট লেটিং ওয়ান শ্যাল বি অ্যাবজর্বড ইন আইডল পাস্টাইম, অলস নিষ্ফল অবসর জীবনযাপন, কুড়মি আলসেমি করে সময় কাটানো। অ্যাবজর্বড নিমগ্ন থাকা, অর্থাৎ তাই বলে কুড়মি আলসেমি করে সময় কাটানো চলবে না। ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, যা কিছু চলছে সেগুলো মনোযোগ সহকারে দেখতে হবে, সেগুলোতে মনোযোগ দিতে হবে। অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, তারপর সবচেয়ে প্রয়োজনীয় কাজ করতে হবে। Others again said that however attentive the jar might be to what was going on, it was impossible for one man to decide correctly the right time for every action, but that he should have a council of wise men who would help him to fix the proper time for everything. আবার লম্বা সেন্টেন্স, দেখো আমরা টুকরো টুকরো করে অর্থ দেখে নিই। আদার্স এগেন সেড দ্যাট হাউএভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি টু হোয়াট ওয়াজ গোয়িং অন, বাকিরা আবার বলল যে যা কিছু চলছে তার প্রতি যতই মনোযোগী হোক না কেন, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান, একজন মানুষের পক্ষে এটা অসম্ভব, টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটি কাজের সঠিক সময় নিরূপণ করা, এটা একটা মানুষের পক্ষে অসম্ভব, তা যা কিছু চলছে তার প্রতি যতই মনোযোগী হোক না কেন। বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, যারের জ্ঞানী ব্যক্তিদের একটা
কাউন্সিল একটা পরিষদ থাকবে, হু উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, যারা কোনো কাজের সঠিক সময় নিরূপণ করতে তাকে সাহায্য করবে। হু উড হেল্প হিম, যারা তাকে সাহায্য করবে, টু ফিক্স দ্য প্রপার টাইম, সঠিক সময় নিরূপণ করতে, ফর এভরিথিং, সব কিছু, সমস্ত কাজকর্মের সঠিক সময় নিরূপণ করতে সেই জ্ঞানী ব্যক্তিদের পরিষদ যাকে সাহায্য করবেন। বাট দেন এগেন আদার্স সেড দেয়ার ওয়ার সাম থিংস হুইচ কুড নট ওয়েট টু বি লেড বিফোর এ কাউন্সিল। কিন্তু আরও কয়েকজন বলল যে কিছু বিষয় আছে সেগুলি পরামর্শের জন্য অপেক্ষা করলে হয় না, অর্থাৎ সেগুলোর জন্য তুরন্ত অ্যাকশন, খুব জলদি অ্যাকশন দরকার, যেগুলো বিষয়ে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয়। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড হোয়েদার টু আন্ডারটেক দেম অর নট। বাট অ্যাবাউট হুইচ, যেগুলো নিয়ে ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড, একজনকে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হয়, হোয়েদার টু আন্ডারটেক দেম অর নট, সে কাজটা করবে কি করবে না এ ব্যাপারে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, কিন্তু সেই সিদ্ধান্ত নিতে গেলে ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন। ওয়ান মাস্ট নো, একজনকে জানতেই হবে, বিফোর হ্যান্ড, আগে ভাগে, একজনকে আগে ভাগেই জানতে হবে, হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কী ঘটতে চলেছে। ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস হু নোজ দ্যাট, শুধুমাত্র জাদুকরেরাই এটা জানতে পারে, এটা জানে। অ্যান্ড দেয়ার ফর ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, আর তাই প্রত্যেকটি কাজের যদি সঠিক সময় নিরূপণ করতে হয়, যদি জানতে হয়, ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস, তাহলে জাদুকরদের সাথে অবশ্যই পরামর্শ করতে হবে। অর্থাৎ নানা মুনি নানা মত বেরিয়ে গেল। ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দ্য অ্যান্সার্স টু দ্য সেকেন্ড কোশ্চেন, একই রকমভাবে দ্বিতীয় প্রশ্নের উত্তর ভিন্ন ভিন্ন হলো। সাম সেট, কেউ বলল, দ্য পিপিল যার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলার্স, যে সমস্ত লোকেদের যাদের সবচেয়ে বেশি দরকার তারা হচ্ছে তার পারিষদবর্গ। কাউন্সিলার্স, পারিষদবর্গ, কাউন্সিল থেকে আসছে কাউন্সিলার্স। কাউন্সিল কথার অর্থ হচ্ছে অ্যাডভাইসারি গ্রুপ, কমিটি, উপদেষ্টা পরিষদ, পরামর্শদাতা পরিষদ। এই উপদেষ্টা গ্রুপে যারা থাকে তাদেরকে বলা হয় কাউন্সিলর। আদার্স, বাকিরা বলল, দ্য প্রিস্ট, পুরোহিতেরা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আদার্স, দ্য ডক্টরস, বাকিরা বলল ডাক্তাররা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। হোয়াইল সাম সেড, আর কেউ বলল, দ্য ওয়ারিয়ার্স আর দ্য মোস্ট নেসেসারি। ওয়ার থেকে আসছে ওয়ারিয়ার্স, যোদ্ধারা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, যোদ্ধাদের প্রয়োজন সবচেয়ে বেশি। টু দ্য থার্ড কোয়েশ্চেন, তৃতীয় প্রশ্নের উত্তরে, অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অকুপেশন, সব থেকে গুরুত্বপূর্ণ পেশা কি। সাম রিপ্লাইড দ্যাট, কেউ উত্তর দিল যে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এই মহাবিশ্বে হলো বিজ্ঞান। বিজ্ঞান হচ্ছে এই মহাবিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। আদার সেট ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, বাকিরা বলল এটা হচ্ছে যুদ্ধক্ষেত্রে দক্ষতা। ওয়ারফেয়ার, যুদ্ধ। স্কিল ইন ওয়ারফেয়ার, মিলিটারি এক্সপিরিয়েন্স, কম্বাট স্কিল, যুদ্ধবিদ্যায় দক্ষতা, সামরিক ক্ষেত্রে পারদর্শিতা, সামরিক কৌশলে পারদর্শিতা, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। অ্যান্ড আদার্স এগেন দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ারশিপ, আর বাকিরা আবার বলল যে এটা হচ্ছে ধর্মীয় পূজা অর্চনা। রিলিজিয়াস ওয়ারশিপ, ডিভোশন, স্পিরিচুয়াল প্র্যাকটিস, ধর্মীয় উপাসনা, আধ্যাত্মিক সাধনা, ধর্মীয় পূজা অর্চনা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কারো কারো মতে। অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, সমস্ত উত্তর ভিন্ন ভিন্ন হওয়ায়, দ্য জার অ্যাগ্রিড উইথ নান অফ দেম, যার কোনো উত্তরের সাথে সহমত হলেন না। অ্যাগ্রি, সহমত হওয়া, রাজি হওয়া। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, কাউকে তিনি পুরস্কার দিলেন না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার্স টু ইচ কোয়েশ্চেন, কিন্তু তথাপি তার প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পাওয়ার ইচ্ছায়, হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট, তিনি এক হারমিট, হারমিট কথার অর্থ হচ্ছে অ্যাসেটিক, যোগী, মুনি, মুনিবর, তিনি এক মুনিবরের সাথে পরামর্শ করার সিদ্ধান্ত নিলেন। ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, যে মুনিবর, যে যোগীবর তার জ্ঞানের জন্য সুপ্রসিদ্ধ। ওয়াইডলি রিনাউন্ড, সুপ্রসিদ্ধ, ব্যাপকভাবে পরিচিত, যার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়েছে, এই অর্থে। ওয়াইডলি, এক্সটেন্সিভলি, ব্যাপকভাবে। রিনাউন্ড, প্রসিদ্ধ। ফেমাস, রেপুটেড। উইজডম, গভীর জ্ঞান, তাকে বলা হয় প্রজ্ঞা, অন্তর্দৃষ্টি। যখন জ্ঞান আরও পরিপক্ক হয় তখন সেটা হয়ে যায় উইজডম। যে হারমিট, যে মুনিবর তার জ্ঞানের জন্য সুপ্রসিদ্ধ,
ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছেন। দ্য হারমিট লিভড ইন এ উড, সেই মুনিবর এক বনে বাস করতেন। উড স্মল ফরেস্ট হুইচ হি নেভার কুইটেড, যে বন ছেড়ে তিনি কোথাও যেতেন না। কুইট ত্যাগ করা, লিভ তার কুইট থেকে আসছে কুইটেড। লেফট হুইচ হি নেভার লেফট, অর্থাৎ তিনি বন ছেড়ে কোথাও যেতেন না। অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফোক। রিসিভ করতে আক্ষরিক অর্থ গ্রহণ করা, খাওয়া, ধরা ইত্যাদি হয়, কিন্তু এখানে সাক্ষাৎ করা। তিনি সাধারণ মানুষ ছাড়া আর কারোর সাথে সাক্ষাৎ করতেন না, অর্থাৎ কোনো রাজারা ভিআইপি ব্যক্তি তাদের পাত্তা দিতেন না। হি রিসিভ নান বাট কমন ফোক। কমন ফোক অর্ডিনারি পিপল, সাধারণ মানুষ। তিনি সাধারণ মানুষ ছাড়া কারোর সাথে দেখা করতেন না। সো দ্য জার পুট অন সিম্পল ক্লথেস, তাই যার সাধারণ পোশাক আশাক। সিম্পল ক্লথেস প্লেন অর্ডিনারি অ্যাটায়ার, সাধারণ পোশাক আশাক পরলেন। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল, মুনিবরের কক্ষে পৌঁছানোর আগে ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, ঘোড়া থেকে নামলেন। ডিসমাউন্ট নামা, গেট অফ তার থেকে ডিসমাউন্টেড নামলেন। গট অফ, হি গট অফ ফ্রম হিজ হর্স, তিনি তার ঘোড়া থেকে নামলেন। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, তার দেহরক্ষীকে দূরে রেখে। বিহাইন্ড কথার অর্থ হচ্ছে পিছনে, কিন্তু এটা ঠিক সেই অর্থে ব্যবহার করা হয়নি। অর্থাৎ দেহরক্ষীকে দূরে রেখে তিনি যেখানে ঘোড়া থেকে নামলেন, দেহরক্ষীকে সেখানেই দাঁড়াতে বললেন। হি ওয়েন্ট অন অ্যালোন, তিনি একলা এগিয়ে গেলেন, তিনি একলাই চললেন। হোয়েন দ্য জার অ্যাপ্রোচড, হোয়েন দ্য জার অ্যারাইভড, যখন জার এসে হাজির হলেন। দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট। হারমিট সেই মুনিবর, তার সেই যোগীবর তার কুড়ে ঘরের সামনে মাটি খোঁড়াখুড়ি করছিলেন। ডিগ খোঁড়াখুড়ি করা। এই সমস্ত মুনিবরেরা তারা সমস্ত জাগতিক মায়া মোহ ইত্যাদির ঊর্ধ্বে উঠে যায়। সমস্ত জাগতিক মায়া মোহ ত্যাগ করে বনে নির্জন বনে বসবাস করে ঈশ্বরের সাধনায় নিজেকে বিলিয়ে দেন, জ্ঞানের সাধনা করতে থাকেন আর জগতের মঙ্গল চিন্তা করেন। মুনিবর তার কুড়িঘরের সামনে মাটি খোঁড়াখুড়ি করছিলেন, হয়তো নিজের প্রয়োজনে সামান্য কিছু সবজি টবজি লাগাবেন এই উদ্দেশ্যে। সিং দ্য জারকে দেখে হি গ্রিটেড হিম, তিনি তাকে অভিবাদন করলেন। গ্রিট অভিবাদন করা। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, তার খোঁড়াখুড়ির কাজ চালিয়ে গেলেন, অর্থাৎ খোঁড়াখুড়ি করতেই থাকলেন। দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, ফ্রেজাইল দুর্বল ভঙ্গুর। মুনিবরের শরীর খুবই দুর্বল হয়ে গেছে। মুনিবর ছিলেন খুবই দুর্বল এবং শীর্ণ। উইক দুর্বল, ফ্রেল শীর্ণ দুর্বল। অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিজ স্পেড ইন্টু দ্য গ্রাউন্ড, যতবার তিনি মাটিতে কোদাল চালাচ্ছিলেন। স্টিক থেকে আসছে স্টাক, স্টিক ইজ স্পেড কোদাল চালানো। যতবার তিনি মাটিতে কোদাল চালাচ্ছিলেন মাটি কোড়ার উদ্দেশ্যে। অ্যান্ড টার্নড এ লিটিল আর্থ, সামান্য পরিমাণে মাটি তুলছিলেন। হি ব্রিথড হেভিলি, তিনি খুব হাঁপাচ্ছিলেন। দুর্বল এবং শীর্ণ হওয়ার কারণে কোদাল চালানোর সময় খুব সামান্য পরিশ্রম হওয়া সত্ত্বেও তিনি খুব হাঁপাচ্ছিলেন। দ্য জার ওয়েন্ট আপ টু হিম, জার তার কাছে গেলেন। অ্যান্ড সেড, বললেন, আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট টু আস্ক ইউ টু অ্যান্সার 3 কোয়েশ্চন। আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট, হে জ্ঞানী মুনিবর, আমি আপনার কাছে এসেছি। টু আস্ক ইউ টু অ্যান্সার 3 কোয়েশ্চন, 3টি প্রশ্নের উত্তর আপনাকে জিজ্ঞাসা করতে। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, কীভাবে আমি জানতে পারবো সঠিক সময়ে কোন সঠিক কাজটি করতে হবে। হু আর দ্য পিপল আই মোস্ট নিড, কোন ব্যক্তিদের আমার সবচেয়ে বেশি দরকার। অ্যান্ড টু হুম শুড আই দেয়ারফর পে মোর অ্যাটেনশন দ্যান টু দ্য রেস্ট, এবং কাদের কথা বাকিদের তুলনায় আমি বেশি মনোযোগ দিয়ে শুনব। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, কোন কাজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অ্যাফেয়ার্স কাজ। অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, যে কাজগুলোকে আমাকে প্রথমেই মনোযোগ দিতে হবে সেই কাজগুলো কি কি। দ্য হারমিট লিসেন টু দ্য জার, হারমিট মুনিবর জারের কথা শুনলেন, বাট অ্যান্সার নাথিং, কিন্তু কোনো উত্তর দিলেন না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্ডস ডিগিং। স্পিড থেকে আসছে স্প্যাট, স্পিড কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে থুতু ফেলা। তাহলে স্প্যাট মানে কি থুতু ফেলেছিল? না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, তিনি হাততালি দিয়ে হাতটা ঝাড়লেন। এটা বেশ কিছু রেফারেন্স বইয়ে ভুল উত্তর করা আছে, বেশ কিছু রেফারেন্স বইয়ে এর অর্থ করা আছে তিনি হাতে থুতু ফেললেন, কিন্তু না, এটা সে অর্থে ব্যবহার করা হয়নি।
তিনি হাত দুটো শব্দ করে ঝাড়লেন অ্যান্ড রিকমেন্সড ডিগিং এবং পুনরায় খোঁড়াখুড়ি শুরু করলেন। রিকমেন্সড, রিজিউমড, স্টার্টেড এগেন, পুনরায় খোঁড়াখুড়ি শুরু করলেন। জারের প্রশ্নের কোনো উত্তর দিলেন না। ইউ আর টায়ার্ড সেড দ্য জার। জার বললেন, আপনি ক্লান্ত। লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল ফর ইউ। আমাকে কোদালটা দিন, আমি খানিকক্ষণ আপনার হয়ে কাজ করি। থ্যাঙ্কস, ধন্যবাদ, সেড দ্য হারমিট, মুনিবর বললেন। অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, জারকে কোদালটা দিয়ে হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, তিনি মাটিতে বসে পড়লেন। হোয়েন হি হ্যাড ডাগ টু বেডস, যখন তার দুটো বীজতলা খোঁড়া হয়ে গেল। ডিগ, ডাগ, ডাগ, ডিগ মানে খনন করা। টু বেডস, টু প্লটস অফ ল্যান্ড ফর গার্ডেনিং অর প্ল্যান্টিং। বেডস অর্থে বাগানের বা চাষের জমির একটি ক্ষেত্র, একটি অংশ বোঝাচ্ছে। হোয়েন হি হ্যাড ডাগ টু বেডস, যখন তার দুটো বীজতলা খোঁড়া হয়ে গেল। দ্য জার স্টপড, জার থামলেন। অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন্স, তার প্রশ্নগুলোর পুনরাবৃত্তি করলেন। অর্থাৎ একই প্রশ্ন মুনিবরকে আবার জিজ্ঞাসা করলেন। দ্য হারমিট এগেন গেভ নো অ্যান্সার, মুনিবর আবার কোনো উত্তর দিলেন না। বাট রোজ, রাইজ থেকে আসছে রোজ, রাইজ ওঠা, তার পাস্ট টেন্স রোজ, রাইজ, রোজ, রাইজেন, কিন্তু উঠলেন। স্ট্রেচড আউট হিজ হ্যান্ড ফর দ্য স্পেড, স্ট্রেচড আউট, এক্সটেন্ডেড, হাতটা বাড়িয়ে দিলেন। ফর দ্য স্পেড, কোদালের জন্য, কোদালের জন্য হাতটা বাড়িয়ে দিলেন। অ্যান্ড সেড, এবং বললেন, নাও রেস্ট এ হোয়াইল, এখন খানিকক্ষণ বিশ্রাম করো। অ্যান্ড লেট মি ওয়ার্ক এ বিট, আমাকে একটু কাজ করতে দাও। এ বিট, একটু। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, কিন্তু জার তাকে কোদালটা দিলেন না। অ্যান্ড কন্টিনিউড টু ডিগ, এবং খুঁড়তেই লাগলেন। কন্টিনিউ, চালিয়ে যাওয়া, তার থেকে কন্টিনিউড, চালিয়ে গেলেন, খোঁড়াখুড়ি চালিয়ে গেলেন। 1 hour পাস্ট, 1 ঘন্টা পেরিয়ে গেল। অ্যান্ড অ্যানাদার, আরও 1 ঘন্টা। দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, গাছের পিছনে সূর্য ডুবে গেল। সিঙ্ক, গো ডাউন, এখানে ডুবে যাওয়া অর্থে অস্ত যাওয়া। গাছের পিছনে সূর্য অস্তাচলে চলে গেল। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট টাক দ্য স্পেড ইন্টু দ্য গ্রাউন্ড অ্যান্ড সেড, এবং জার অবশেষে কোদালটা মাটিতে গেঁথে দিলেন। স্টিক, স্টাক, স্টাক, স্টিক, আক্ষরিক অর্থ লেগে থাকা, লাগিয়ে দেওয়া। স্টিক থেকে আসছে স্টিকার। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট টাক দ্য স্পেড ইন্টু দ্য গ্রাউন্ড, জার অবশেষে কোদালটা মাটিতে গেঁথে দিলেন। অ্যান্ড সেড, এবং বললেন, আই কেম টু ইউ ওয়াইজ ম্যান, হে জ্ঞানীবর, আমি আপনার কাছে এসেছিলাম। ফর অ্যান অ্যান্সার টু মাই কোশ্চেন্স, আমার প্রশ্নের উত্তরের জন্য। ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি আপনি আমাকে কোনো উত্তর না দেবেন। টেল মি সো, আমাকে সেটাই বলুন। অ্যান্ড আই উইল রিটার্ন হোম, আমি বাড়ি ফিরে যাব। হিয়ার কাম সামওয়ান রানিং, সেড দ্য হারমিট, মুনিবর বললেন, কে একজন ছুটে আসছে। লেট আস সি হু ইট ইজ, আমরা দেখি এটা কে। অর্থাৎ মুনিবর সরাসরি তার প্রশ্নের উত্তর দিলেন না, তিনি প্রসঙ্গান্তরে চলে গেলেন। দ্য জার টার্ন রাউন্ড, জার ঘুরলেন। অ্যান্ড স এ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড, এবং দেখলেন একটা দাড়িওয়ালা লোক, কাম রানিং আউট অফ দ্য উড, বন থেকে ছুটে বেরিয়ে আসছে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেনস্ট হিজ স্টমাক, লোকটা তার হাত দুটো দিয়ে তার স্টমাক, পাকস্থলী অর্থাৎ পেট চিপে ধরেছিল। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, আর সেগুলোর নিচ থেকে রক্ত বেরিয়ে আসছিল। হয়নি রিচ দ্য জার, যখন তিনি জারের কাছে পৌঁছালেন। হি ফেল ফেন্টিং অন দ্য গ্রাউন্ড, তিনি মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেলেন। ফলেন, হি ফেল, তিনি পড়ে গেলেন। ফেন্টিং, মূর্ছিত হয়ে। হি ফেল ফেন্টিং অন দ্য গ্রাউন্ড, তিনি মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেলেন। মর্নিং ফিবলি, দুর্বলভাবে, কাতরাতে কাতরাতে, গোঙ্গাতে গোঙ্গাতে। মন থেকে আসছে মর্নিং, মন বিলাপ করা আক্ষরিক অর্থ, কিন্তু এখানে সে অর্থে নয়। গ্রোনিং, গোঙ্গাতে গোঙ্গাতে, মেকিং এ লো পেনফুল সাউন্ড, কাতরাতে কাতরাতে, এই অর্থে। ফিবল থেকে আসছে ফিবলি, দুর্বলভাবে, নিচু স্বরে গোঙ্গাতে গোঙ্গাতে সে মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেল। দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফাসেন্ড দ্য ম্যানস ক্লোদিং, ফাসেন্ড তার থেকে আসছে আনফাসেন্ড, ফাসেন্ড খুলে দিল, আনফাসেন্ড খুলে দিল, আলগা করে দিল। টি উইল রিমেন সাইলেন্ট, টি এর উচ্চারণ হবে না, উচ্চারণ লক্ষ্য করো। আনফাস্টেন্ড হবে না, আনফাসেন্ড। দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফাসেন্ড দ্য ম্যানস ক্লোদিং, জার এবং মুনিবর তারা দুজনে লোকটার জামা কাপড়
খুলে দিল। দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড ইন হিজ স্টমাক, তার পাকস্থলিতে, তার পেটে একটা বিশাল ক্ষত ছিল। দ্য জার ওয়াশড ইট অ্যাজ বেস্ট অ্যাজ হি কুড, যার যত ভালোভাবে এটা ওয়াশ করা সম্ভব, যত ভালোভাবে এটা ধোয়া সম্ভব, তত ভালোভাবে এটা ধুয়ে দিল। অ্যান্ড ব্যান্ডেজড ইট উইথ হিজ হ্যাঙ্কারচিপ, তার রুমাল দিয়ে এটা বেঁধে দিল, ব্যান্ডেজ করে দিল। ব্যান্ডেজড, ক্ষত জোড়ানো বা চিকিৎসাজনিতভাবে ব্যান্ডেজ করা। অ্যান্ড উইথ এ টাওয়েল দ্য হারমিট হ্যাড, আর মুনিবরের একটা তোয়ালে দিয়ে ক্ষতস্থান বেঁধে দিলেন। এমসিকিউ আসতে পারে, যার কি দিয়ে ক্ষতস্থান বেঁধে দিলেন? উত্তর হবে তার রুমাল এবং মুনিবরের টাওয়েল, তোয়ালে। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্ত ঝরা বন্ধ হলো না, অর্থাৎ রক্ত পড়তেই লাগলো। অ্যান্ড দ্য জার এগেন অ্যান্ড অ্যাগেন রিমুভ দ্য ব্যান্ডেজ সোকড উইথ ওয়ার্ম ব্লাড, এবং জার সে উষ্ণ রক্তে ভেজানো ব্যান্ডেজ বারবার সরাতে লাগলো। অ্যান্ড ওয়াশড অ্যান্ড রিব্যান্ডেজ দ্য উন্ড, ক্ষতস্থান ধৌত করলো, ক্ষতস্থান ধুয়ে দিল এবং পুনরায় ব্যান্ডেজ, ক্ষতস্থান ধুয়ে দিলেন এবং পুনরায় ব্যান্ডেজ বেঁধে দিলেন। হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজড ফ্লোয়িং, যখন অবশেষে রক্ত ঝরা বন্ধ হলো। সিজড, স্টপড, থেমে গেল। যখন অবশেষে রক্ত ঝরা থেমে গেল, দ্য ম্যান রিভাইভড, লোকটা উজ্জীবিত হলো। রিভাইভড, চেতনা ফিরে পাওয়া। রিকাভার্ড, রিগেন কনসাসনেস, লোকটা এতক্ষণে অচেতন হয়ে পড়েছিল, এখন চেতনা ফিরে পেল। অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, এবং পান করার জন্য কিছু একটা চাইল, মানে কিছু পান করতে চাইল। আক্সফোর্ড, চাওয়া। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার অ্যান্ড গেভ ইট টু হিম, জার টাটকা জল নিয়ে এলেন এবং তাকে দিলেন। মিনহোয়াইল দ্য সান হ্যাড সেট, ইতিমধ্যে, মিনহোয়াইল ইতিমধ্যে, সূর্য অস্তা চলে গিয়েছিল। অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, এবং পরিবেশ ঠান্ডা হয়ে গিয়েছিল, চারপাশটা ঠান্ডা হয়ে গিয়েছিল। সো দ্য জার উইথ দ্য হারমিট সেলফ, তাই জার হারমিটের সাহায্য নিয়ে, মুনিবরের সাহায্য নিয়ে, ক্যারেড দ্য উন্ডেড ম্যান ইন্টু দ্য হার্ট, সে আহত লোকটিকে কুড়ে করে নিয়ে গেল। অ্যান্ড লেড হিম অন দ্য বেড, আর তাকে বিছানায় শুয়ে দিল। লাই, লেড, লাই শুয়ে দেওয়া, তার পাস্ট টেন্স লেড, এবং তাকে বিছানায় শুয়ে দিলেন। লাইং অন দ্য বেড, বিছানায় শুয়ে শুয়ে, দ্য ম্যান ক্লোজড হিজ আইজ, লোকটা চোখ বন্ধ করলো। অ্যান্ড ওয়াজ কোয়াইট, শান্ত হয়ে গেল। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড ফ্রম হিজ ওয়ার্ক, and from the work he had done, that he crouched down on the threshold and also fell asleep so soundly that he slept all through the short summer night. But the jar was so tired from his work and from the work he had done, যে কাজ তিনি করেছেন এবং যে হাঁটাহাঁটি করেছেন তাতে জার এতটাই ক্লান্ত হয়েছিলেন, that he crouched down on the threshold, যে ক্রাউচ কথার অর্থ হয় বেন্ট, নোয়া, সিট ডাউন লো, নিচু হয়ে বসা, কিন্তু এখানে গুটিসুটি হয়ে শুয়ে পড়া, এই অর্থে। থ্রেশোল্ড, ডোরওয়ে, এন্ট্রান্স, দুয়ার, প্রবেশপথ, চৌকাঠ, যে তিনি হাঁটাহাঁটি এবং যে কাজ তিনি করেছিলেন, তিনি দুটো বীজতলা খোঁড়াখুড়ি করেছিলেন, তাতে তিনি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে দরজার চৌকাঠে তিনি গুটিসুটি হয়ে শুয়ে পড়লেন। অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ, আর ঘুমিয়ে পড়লেন। সো সাউন্ডলি, এত গভীরভাবে, দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট, তিনি এত গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন যে গ্রীষ্মের ছোট্ট রাত, পুরো রাত ঘুমেই কেটে গেল। When he awoke in the morning, it was long before he could remember where he was or who was the strange bearded man lying on the bed and gazing intently at him with shining eyes. Intently, with great attention, গভীর মনোযোগ সহকারে, একাগ্র দৃষ্টিতে, শাইনিং, উজ্জ্বল। লম্বা সেন্টেন্স, দেখো আমরা টুকরো টুকরো করে অর্থ করে নিই। When he awoke in the morning, সকালবেলায় তিনি যখন জেগে উঠলেন। অ্যাওয়েক তার পাস্ট টেন্স অ্যাওয়েক। When he awoke in the morning, যখন সকালবেলায় তিনি জাগলেন, যখন সকালবেলায় জার জেগে উঠলেন। It was long before he could remember where he was, তার অনেকক্ষণ সময় লাগলো এটা মনে করতে যে তিনি কোথায় আছেন। তিনি হচ্ছেন রুশ সম্রাট, রাশিয়ার সম্রাট। তিনি দুগ্ধ ফেননিভোজ শয্যায় শয়ন করবেন, তার চারদিকে অজস্র দাসী পরিবৃত হয়ে থাকবেন। সচরাচর এটাই হয়ে থাকে, কিন্তু আজ তিনি তার প্রশ্নের উত্তরের সন্ধানে এক মুনিবরের
চৌকাঠে গুটিসুটি মেরে শুয়ে রয়েছেন, তাই তার জেগে উঠে তিনি মনে করতে পারছেন না যে তিনি কোথায় আছেন। ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার, তার অনেকক্ষণ সময় লাগলো এটা মনে করতে, হোয়ার হি ওয়াজ, যে তিনি কোথায় আছেন, তিনি এখানে কেন। আর হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান, সেই অদ্ভুত দাড়িওয়ালা লোকটাকে, স্ট্রেঞ্জ অদ্ভুত, পেকুলিয়ার, লাইং অন দ্য বেড, যে বিছানায় শুয়ে রয়েছে, অ্যান্ড গেজিং ইন্টেন্টলি অ্যাট হিম উইথ শাইনিং আইজ, উজ্জ্বল চোখ নিয়ে তার দিকে এক দৃষ্টে, তার দিকে গভীরভাবে তাকিয়ে রয়েছে সেই অদ্ভুত দাড়িওয়ালা লোকটাকে। ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিন, সেড দ্য বিয়ার্ডেড ম্যান ইন এ উইক ভয়েস, একটা দুর্বল গলায়, দুর্বল কণ্ঠস্বরে সেই দাড়িওয়ালা লোকটা বলল। হোয়েন হি স দ্যাট দ্য জার ওয়াজ অ্যাওয়েক অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট হিম, যখন সে দেখল যে জার জেগে গেছে এবং তার দিকে তাকিয়ে রয়েছে। আই ডু নট নো ইউ, আমি তো তোমাকে জানি না, আমি তো তোমাকে চিনি না। অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, তোমাকে ক্ষমা করার কিছুই নেই। সেড দ্য জার, জার বললেন। ইউ ডু নট নো মি, আপনি আমাকে চেনেন না, বাট আই নো ইউ, আমি আপনাকে চিনি। আই এম দ্যাট এনিমি অফ ইয়োর্স, আমি আপনার সেই শত্রু, হু শোড টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ। সুয়ার থেকে আসছে সোর, সুয়ার কথার অর্থ হচ্ছে মেক এ সোলেম প্রমিস, শপথ নেওয়া, দৃঢ় প্রতিজ্ঞা করা, তার থেকে আসছে সোর। হু শোড টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, যে শপথ নিয়েছিল যে আপনার উপর প্রতিশোধ নেবে। বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার, কারণ আপনি তার ভাইকে হত্যা করেছিলেন। এক্সিকিউট, পুট টু ডেথ, পানিশড বাই ডেথ, মৃত্যুদণ্ড দেওয়া। বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার, কারণ আপনি তার ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, এবং তার সম্পত্তি বলপূর্বক অধিকার করেছিলেন। সিজ, বলপূর্বক অধিকার করা, বাজেয়াপ্ত করা। টুক পজেশন অফ, টুক ওভার। আই নিউ ইউ হ্যাড গন অ্যালোন টু সি দ্য হারমিট, আমি জানতাম আপনি একাই গিয়েছিলেন সেই মুনিবরের সাথে সাক্ষাৎ করতে। অ্যান্ড আই রিজলভ টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক, অ্যান্ড আই রিজলভ টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক, আপনাকে ফেরার পথে আমি আপনাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। রিজলভড, ডিসাইডেড। রিজলভ তার পাস্ট টেন্স রিজলভড, তার নাউন ফর্ম হয় রিজলিউশন। আই রিজলভ টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক, আপনাকে ফেরার পথে আমি হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বাট দ্য ডে পাস্ট, কিন্তু দিন কেটে গেল। অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, আপনি ফিরলেন না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুশ টু ফাইন্ড ইউ। অ্যাম্বুশ, এ সারপ্রাইজ অ্যাটাক ফ্রম এ হিডেন পজিশন, ঘাপটি মেরে আক্রমণ করা, পেছন থেকে আকস্মিক হামলা, তাকে বলে অ্যাম্বুশ। আমি বনের মধ্য থেকে লুকোনো জায়গা থেকে আমি বেরিয়ে এলাম। অ্যান্ড কেম আপন ইয়োর বডিগার্ড, আর আপনার দেহরক্ষীর আক্রমণের মুখে পড়লাম। কেম আপন, আক্রমণের মুখে পড়লাম। ইয়োর বডিগার্ড, আপনার দেহরক্ষীর আক্রমণের মুখে পড়লাম। অ্যান্ড দে রেকগনাইজড মি, তারা আমাকে চিনতে পারলো। রেকগনাইজ, চিনতে পারা, নাউন ফর্ম হয় রেকগনিশন। অ্যান্ড দে রেকগনাইজড মি, তারা আমাকে চিনতে পারলো। অ্যান্ড উন্ডেড মি, আমাকে আহত করলো। আই এসকেপ ফ্রম দেম, আমি তাদের কাছ থেকে পালিয়ে গেলাম। বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ, রক্তপাত হয়ে রক্তক্ষরণে আমার মৃত্যু হতো। হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, যদি না আপনি আমার ক্ষতস্থানের শুশ্রূষা করতেন। স্ট্রাকচারটা লক্ষ্য করো। বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ, হয়তো রক্তপাত হয়ে আমার মৃত্যু হতো, রক্তক্ষরণ হয়ে আমার মৃত্যু হতো। হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, যদি না আপনি আমার ক্ষতস্থানের শুশ্রূষা করতেন। কন্ডিশনাল পাস্ট পারফেক্ট, কিন্তু যেহেতু তার ক্ষতস্থানে শুশ্রূষা করেছিলেন স্বয়ং রুশ সম্রাট, স্বয়ং জার, তাই তার মৃত্যু হয়নি। আই উইশ টু কিল ইউ, আমি আপনাকে মারতে চেয়েছিলাম। অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, আপনি আমার জীবন বাঁচিয়ে দিলেন, আপনি আমার জীবন বাঁচালেন। নাও ইফ আই লিভ, এখন আমি যদি বেঁচে থাকি। অ্যান্ড ইফ ইউ উইশ ইট, আপনি যদি চান। আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, আমি সব থেকে অনুগত ভৃত্য হয়ে আপনার সেবা করব। মোস্ট ফেথফুল স্লেভ, সব থেকে অনুগত ভৃত্য, সব থেকে বিশ্বস্ত ভৃত্য হয়ে আপনার সেবা করব। অ্যান্ড উইল বিড মাই সন্স ডু দ্য সেম, ছেলেদেরও বলবো একই জিনিস করতে, অর্থাৎ ছেলেদেরও বলবো আপনার সেবা করতে। ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিন।
দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি। জার তার শত্রুর সাথে এত সহজে শান্তি স্থাপন করতে পেরে খুব খুশি হলেন, খুব আনন্দিত হলেন। অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর এ ফ্রেন্ড, তাকে বন্ধু হিসেবে পেয়ে জার খুব খুশি হলেন। অ্যান্ড হি নট অনলি ফরগেভ হিম, তিনি শুধু তাকে ক্ষমাই করলেন না, বাট সেড, কিন্তু বললেন, হি উড সেন্ড হিজ সার্ভেন্টস অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান টু অ্যাটেন্ড হিম, অ্যাটেন্ড তার দেখভাল করা। যার বললেন যে তিনি তার ভিত্রদের এবং তার নিজের ফিজিশিয়ান, নিজের চিকিৎসককে তার দেখভাল করতে পাঠিয়ে দেবেন। অ্যান্ড প্রমিস টু রেস্টোর হিজ প্রপার্টি, এবং কথা দিলেন যে তাকে তার সম্পত্তি ফিরিয়ে দেবেন। রেস্টোর, টু গিভ ব্যাক, ফিরিয়ে দেওয়া, প্রপার্টি, সম্পত্তি, তার থেকে হয় প্রোপ্রাইটার, সম্পত্তির মালিক। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, সে আহত লোকটির কাছ থেকে বিদায় নিয়ে, দেখো লিভ এখানে বিদায় অর্থে ব্যবহার করা হয়েছে। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, সেই আহত লোকটির কাছ থেকে বিদায় নিয়ে, হ্যাভিং টেকেন পারফেক্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করা হয়েছে। যখন কোনো কাজ পুরো হয়ে যায় তখন আমরা পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করি। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, সে আহত লোকটির কাছ থেকে বিদায় নিয়ে, দ্য জার ওয়েন্ট আউট ইন্টু দ্য পর্চ অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, সেই আহত লোকটির কাছ থেকে বিদায় নিয়ে জার বাইরের উঠোনে বেরুলেন এবং মুনিবরের খোঁজ করতে লাগলেন, মুনিবরের খোঁজ করলেন। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর টু বেগ অ্যান অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন্স হি হ্যাড পুট। দেখো বেগ, বেগ এখানে ভিক্ষা করা নয়, মিনতি করা, অনুনয় বিনয় করা, এই অর্থে ব্যবহার করা হয়েছে। আর্নেস্টলি রিকোয়েস্ট এই অর্থে। বিফোর গোয়িং অ্যাওয়ে, চলে যাওয়ার আগে। হি উইশড ওয়ান্স মোর, তিনি আরও একবার চাইলেন। টু বেগ অ্যান অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন হি হ্যাড পুট, তিনি যে প্রশ্ন করেছেন সেই মুনিবরকে তার উত্তর দেওয়ার জন্য অনুনয় বিনয় করলেন, মিনতি করলেন। দ্য হারমিট ওয়াজ আউটসাইড অন হিজ নিজ শোয়িং সিডস ইন দ্য বেডস দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, সেই মুনিবর বাইরের দিকের জমিতে হাঁটু গেড়ে বসে আগের দিনের কোপানো জায়গায় বীজ বুনছিলেন। দ্য জার অ্যাপ্রোচড হিম, জার অ্যাপ্রোচড তার কাছে এগিয়ে এলেন, অ্যাপ্রোচ এগিয়ে আসা, প্রসিড। দ্য জার অ্যাপ্রোচড হিম, জার তার কাছে এগিয়ে এলেন। অ্যান্ড সেড, এবং বললেন, ফর দ্য লাস্ট টাইম আই প্রে ইউ টু অ্যান্সার মাই কোয়েশ্চেন্স ওয়াইজ ম্যান, হে জ্ঞানীবর, শেষবারের মতো আমি আপনার কাছে প্রার্থনা জানাচ্ছি, আপনাকে মিনতি করছি আমার প্রশ্নগুলোর উত্তর দিতে। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার, তোমার প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে, অর্থাৎ তুমি তো তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। সেড দ্য হারমিট, সে মুনিবর বললেন, স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার হু স্টুড বিফোর হিম, শীর্ণ পায়ের উপর ভর দিয়ে নুয়ে পড়া সাধুটি তার সামনে, নুয়ে পড়া মুনিবর তার সামনে দাঁড়িয়ে থাকা জারের দিকে তাকিয়ে বললেন যে তোমার প্রশ্নের তো উত্তর তুমি পেয়ে গেছো, তোমার প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে। হাউ অ্যান্সার, কীভাবে উত্তর দেওয়া হয়ে গেছে, কীভাবে উত্তর পেলাম। হোয়াট ডু ইউ মিন, আপনি কি বোঝাতে চাইছেন। আস্কড দ্য জার, জার জিজ্ঞাসা করলেন। ডু ইউ নট সি, রিপ্লাইড দ্য হারমিট, দেখো সি মানে এখানে দেখা নয়, সি মানে বুঝতে পারা। ডু ইউ নট সি, তুমি বুঝতে পারছো না, রিপ্লাইড দ্য হারমিট, মুনিবর উত্তর দিলেন। ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস ইয়েস্টারডে, উচ্চারণ লক্ষ্য করো, পিটিড নট পিটিয়েড। ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস ইয়েস্টারডে, গতকাল আমার দুর্বলতা দেখে তুমি যদি করুণা প্রকাশ না করতে, অ্যান্ড হ্যাড নট ডাগ দিজ বেডস ফর মি, আর আমার ওই বীজতলাগুলো না কুপিয়ে দিতে, না খোঁড়াখুড়ি করতে, বাট হ্যাড গন ইউর ওয়ে, তুমি যদি তোমার পথে চলে যেতে, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, সেই লোকটি তোমাকে আক্রমণ করত। অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, আর তুমি অনুতাপ করতে আমার সাথে না থাকার জন্য। রিপেন্ট অনুতাপ করা, ফিল রিগ্রেট রিমোর্স। সো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর ডিগিং দ্য বেডস, তাই সব থেকে গুরুত্বপূর্ণ সময় ছিল তুমি যখন ওই বীজতলাগুলো খোঁড়াখুড়ি করছিলে। অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, আর আমি ছিলাম সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইউর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, তোমার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ ছিল আমার কল্যাণ করা। গুড এখানে কল্যাণ করা, ভালো করা, এই অর্থে। টু ডু মি গুড, আমার ভালো করা, আমার কল্যাণ করাই তোমার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ ছিল।
আফটারওয়ার্ডস পরবর্তীকালে হোয়েন দ্য ম্যান র্যান টু আস, যখন লোকটা ছুটে আমাদের কাছে এলো, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর অ্যাটেন্ডিং টু হিম, সবথেকে গুরুত্বপূর্ণ সময় ছিল তুমি যখন তার সেবা শুশ্রূষা করছিলে। অ্যাটেন্ড এখানে নার্স অর্থে, সেবা শুশ্রূষা করা অর্থে ব্যবহার করা হয়েছে। হোয়েন ইউ আর অ্যাটেন্ডিং টু হিম, অ্যাটেন্ড টু সেবা শুশ্রূষা করা, সবথেকে গুরুত্বপূর্ণ সময় ছিল তুমি যখন তার সেবা শুশ্রূষা করছিলে। ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ উন্ডস, তুমি যদি তার ক্ষতস্থান বেঁধে না দিতে, হি উড হ্যাভ ডায়েড, সে মারা যেত, উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, তোমার সাথে শান্তি স্থাপন না করেই। তুমি যদি তার ক্ষতস্থান বেঁধে না দিতে, তোমার সাথে শান্তি স্থাপন না করেই সে মারা যেত। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, তাই সে ছিল সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম, আর তুমি তার জন্য যা করলে, ওয়াজ ইউর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, সেটাই ছিল তোমার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। রিমেম্বার দেন, তাহলে মনে রেখো, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট, একটা মাত্র সময় সবথেকে গুরুত্বপূর্ণ। নাও অর্থাৎ এখন, এখন আমরা যে কাজটা করছি সেটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ এখন তোমরা পড়াশোনা করছো, তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পড়াশোনা করা। এই জন্য আমাদের শাস্ত্রও বলেছে ছাত্রানাম অধ্যয়নম তপ, ছাত্রদের অধ্যয়নই হচ্ছে তপস্যা। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম বিকজ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, এটা সবথেকে গুরুত্বপূর্ণ সময়, কারণ এটাই একমাত্র সময় যখন আমাদের কোনো ক্ষমতা রয়েছে। দ্য মোস্ট নেসেসারি পারসন ইজ দ্য ওয়ান উইথ হুম ইউ আর, সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি যার সাথে তুমি রয়েছ। ফর নো ম্যান নোজ হোয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ এনি ওয়ান এলস, কারণ কেউ জানে না আর কোনো দিন তার সঙ্গে আর দেখা হবে কি না। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার ইজ, সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো টু ডু হিম গুড, তার ভালো করা, তার কল্যাণ করা, তার মঙ্গল করা। বিকজ ফর দ্যাট পারপাস অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইনটু দিস লাইফ, কারণ একমাত্র সেই কারণেই মানুষকে এই জীবনে পাঠানো হয়েছে। আমাদের অধ্যাপক মহাশয় বলতেন যে তুমি যদি তোমার বন্ধুর জামা কাপড়গুলো কেচে দাও, তোমার হাত কিন্তু অটোমেটিক পরিষ্কার হয়ে যাবে। তাহলে তিনটি প্রশ্নের উত্তর বোঝা গেল। সবথেকে গুরুত্বপূর্ণ কাজ আমরা এখন যে কাজটা করছি, প্রত্যেকেই যে কাজ নিয়ে ব্যস্ত আছে সেটাই তার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। সবথেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এখন। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি এখন আমরা যার সাথে ডিল করছি। কোনো ছাত্র যদি তার মাস্টারমশাইয়ের কথা শুনছেন, তাহলে তার কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে তার মাস্টারমশাই। মাস্টারমশাইয়ের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে তার স্টুডেন্টস। মাস্টারমশাইয়ের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শিক্ষাদান। যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যিনি সফটওয়্যার উদ্ভাবন করছেন, তার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কত সহজে সফটওয়্যারটি তৈরি করা যায়। সফটওয়্যার নির্মাণেই তার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। তেমনি রাষ্ট্রনায়কদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ সবথেকে সুচারুভাবে রাষ্ট্র পরিচালনা করা। সততার সাথে, স্বচ্ছতার সাথে, দক্ষতার সাথে তিনি যদি রাষ্ট্র পরিচালনা করতে পারেন, তাহলে তিনি তার কাজে সফল। আর তার রাষ্ট্রের লোকেরাই, তার রাষ্ট্রবাসী তার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাহলে এই হচ্ছে তিনটি কোশ্চেন, আর এই হচ্ছে তার তিনটি উত্তর। সবথেকে গুরুত্বপূর্ণ সময় এখন, সবথেকে গুরুত্বপূর্ণ কাজ আমরা এখন যে কাজটা করছি, সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি এখন আমরা যে ব্যক্তির সাথে সংশ্লিষ্ট, যে ব্যক্তির সাথে ডিল করছি, তিনিই সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আগেই বলেছি, রুশ সাহিত্য বিশ্ব সাহিত্যকে যথেষ্ট সমৃদ্ধ করেছে। বিশ্ব সাহিত্যকে অনেক মণিমুক্তা উপহার দিয়েছেন। বিশ্ব সাহিত্যকে অনেক মণিমুক্তা উপহার দিয়েছে। লিও টলস্টয় তার মধ্যে অন্যতম। তার ওয়ার অ্যান্ড পিসকে বলা হয় মানব সভ্যতার দলিল। এটা MA ক্লাসে পড়ানো হয়। তোমরা এগুলোর বঙ্গানুবাদ, তার গল্পগুচ্ছের বঙ্গানুবাদ এগুলো পড়ে নিতে পারো। এগুলো গভীর দার্শনিক তত্ত্ব সমৃদ্ধ। এছাড়াও আরও অন্যান্য রুশ সাহিত্যিকদের মধ্যে রয়েছে আলেকজান্ডার সোলজেনিৎসিন, আলেকজান্ডার পুশকিন, ম্যাক্সিম গোর্কি। এদের বই তোমরা ফাঁকা সময়ে পড়তে পারো। তোমাদের জ্ঞান ভাণ্ডার আরও সমৃদ্ধ হবে। ওকে, গল্পটা যদি কয়েকবার তোমরা শুনে নাও, তাহলে আর একটা MCQতে আটকাবে না। MCQ নিয়ে আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে আলোচনা করব। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অল।